একজন পোস্টম্যান সাইকেলে হাতে লণ্ঠন নিয়ে রাতের অন্ধকারে যাচ্ছিল, আর মাঝ রাতে সেই অভিশপ্ত রাস্তায় তার লণ্ঠনের আলো এসে দেখল পথের ধারে একটা চিঠির জন্য অপেক্ষা করছে এমন কেউ যার মৃত্যু হয়েছে ৩০ বছর আগে। আর পাহাড়ের সেই কটেজে যে রাতে প্রথম আলো জ্বলল, সেই রাতেই জানালার কাছে ভেতর থেকে কেউ লিখে দিল, তোমরা আমার জায়গায় এসেছো। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৫৯ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে, আর রাত ৯টা বাজলেই শুরু হয় এই আসর, অশরীরীর ভয়ের আসর। এই আসরে আমরা গল্প বলি না, ঘটনা বলি। এমন ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত নেমে যাবে। এমন ঘটনা যার সাক্ষী বাস্তব মানুষ, বাস্তব জায়গা, বাস্তব অভিজ্ঞতা। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা ভারতের দুটি ভিন্ন প্রান্তে ঘটে গেছে। প্রথম ঘটনাটি ভারতের পুরনো সেই সময়ের, যখন ডাক বিভাগের পিয়ন সাইকেলে করে হাতে লণ্ঠন ঝুলিয়ে রাতের গভীরে চিঠি বিলি করতে বেরোত। সেই সময়ে, সেই অন্ধকারে, সেই অভিশপ্ত রাস্তায় একজন পোস্টম্যানের সাথে যা ঘটেছিল তা শুনলে আপনি রাতে একা রাস্তায় বেরোনোর আগে 10 বার ভাববেন। আর দ্বিতীয় ঘটনা এসেছে ভারতের এক পাহাড়ি প্রদেশ থেকে, একটি কটেজকে ঘিরে, যেখানে একদল মানুষ বেড়াতে গিয়ে বুঝল সেই কটেজে তারা একা নয়। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৫৯-এর প্রথম ঘটনা। উড়িষ্যার সীমান্ত লাগোয়া ছত্তিশগড়ের এক প্রত্যন্ত গ্রামের সেই অভিশপ্ত রাস্তার ভয়ঙ্কর সত্য ঘটনা। বিশেষ দ্রষ্টব্য, এই ঘটনাটি সুনির্দিষ্টভাবে পশ্চিম ছত্তিশগড়ের রাস্তা সংলগ্ন একটি প্রত্যন্ত বনাঞ্চল এলাকায় ঘটেছে, যে এলাকাটি প্রশাসনিকভাবে তখন মধ্য ভারতের একটি ভিন্ন জেলার অংশ ছিল এবং ছত্তিশগড় রাজ্য তখনও গঠিত হয়নি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রমাকান্ত সাহু। রমাকান্ত ছত্তিশগড়ের রায়পুর জেলার বাসিন্দা। বয়স তার ৫৫। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষক। বাবার কাছ থেকে শোনা এই ঘটনা তিনি বলেছেন, কারণ তার বাবা নিজে এই ঘটনার একজন সাক্ষী, বরং বলা উচিত এই ঘটনার কেন্দ্রবিন্দু। অসংখ্য ধন্যবাদ রমাকান্তকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রমাকান্তের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমার বাবার নাম ছিল শিবপ্রসাদ সাহু। বাবা মারা গেছেন ১৫ বছর হলো, কিন্তু মরার আগ পর্যন্ত এই একটি ঘটনার কথা তিনি কখনো ভুলতে পারেননি। রাতের খাওয়ার পরে চুপ করে বসে থাকলে কখনো কখনো তাকে জিজ্ঞেস করলে বলতেন ওই রাতের কথা। প্রতিবার বলতেন, আর প্রতিবার তার হাত একটু কাঁপত। বাবা যখন ঘটনাটির সম্মুখীন হয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। সেটা ১৯৭২ সাল। ভারতের সেই সময়টা অনেক ভিন্ন ছিল। মোবাইল ফোন নেই, ইন্টারনেট নেই, গ্রামে গ্রামে বিদ্যুৎও পৌঁছায়নি ঠিকমতো। দেশের প্রত্যন্ত এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাক বিভাগ। চিঠি, মানি অর্ডার, সরকারি নোটিশ সব কিছু পৌঁছাতো ডাক পিয়নের হাত ধরে। শিবপ্রসাদ সাহু তখন সবে ডাক বিভাগে কাজ পেয়েছেন। পোস্টম্যান হিসেবে নিয়োগ হয়েছে মধ্য ভারতের এক জেলার প্রত্যন্ত রুটে। রুটটা ছিল বেশ কঠিন, মূল সড়ক থেকে অনেক ভেতরে, বনের মধ্যে দিয়ে, যেখানে ৮টি ছোট ছোট গ্রামে চিঠি দিতে যেতে হতো। সাইকেল ছিল, সামনে ক্যারিয়ারে চামড়ার বড় ব্যাগ, ভেতরে চিঠি, কার্ড, মানি অর্ডারের রসিদ, আর সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো থাকত একটা লোহার লণ্ঠন। গভীর বনের ভেতর দিয়ে যাওয়ার পথে সন্ধে নামলে লণ্ঠনটাই ভরসা। শিবপ্রসাদ একা থাকতেন একটি ছোট্ট ঘরে, পোস্ট অফিসের কাছেই। সহকর্মী বলতে একজন পোস্টমাস্টার, বয়োজ্যেষ্ঠ মানুষ, দয়ানন্দবাবু। দয়ানন্দবাবু বেশি কথা বলতেন না, কিন্তু একবার শিবপ্রসাদকে বলেছিলেন, এই রুটে রাতে হলে একটাই নিয়ম মনে রেখো,
নীলগঞ্জ থেকে বাঁ দিকে যে মেঠো পথ সেটা রাতে যাবে না। শিবপ্রসাদ জিজ্ঞেস করেছিলেন, কেন বাবু? দয়ানন্দবাবু বলেছিলেন, সেই রাস্তার একটা নাম আছে গ্রামে, ভূতেরাল। নীলগঞ্জ থেকে সিংহপুর পর্যন্ত 3 কিলোমিটার পথ। আমার আগের পোস্টম্যান একবার সেই পথে রাতে গিয়েছিল, ফিরে এসে 3 দিন কথা বলেনি। চতুর্থ দিনে যা বলেছিল তা শুনে আমি বুঝেছিলাম সেই রাস্তায় কিছু আছে। শিবপ্রসাদ আর বেশি জিজ্ঞেস করেননি। তরুণ বয়স, নতুন কাজ, এই সব কথায় বেশি মন দেওয়া ঠিক মনে হয়নি। প্রথম কয়েক মাস সব ঠিকঠাকই চলল। দিনের বেলায় রওনা হতেন, বিকেলের মধ্যে ফিরে আসতেন। বর্ষার মরশুমে রাস্তা কর্দমাক্ত থাকলে একটু দেরি হতো, কিন্তু অন্ধকার হওয়ার আগেই পৌঁছাতেন। কিন্তু সেই 1972 সালের ডিসেম্বরের একটি শীতের সন্ধ্যায় শিবপ্রসাদের জীবন চিরতরে বদলে গেল। সেদিন পোস্ট অফিসে অনেক দেরিতে চিঠির বস্তা এসেছিল। সরকারি ডাকগাড়ি সকালে আসার বদলে বিকেল 5টায় এলো। তার মধ্যে বেশ কিছু জরুরি চিঠি ছিল। মানি অর্ডারের রসিদ, একটি সরকারি নোটিশ আর একটি বিশেষ চিঠি। সেই বিশেষ চিঠিটার উপরে লাল রঙে লেখা ছিল, অগ্রাধিকার, আজই পৌঁছানো আবশ্যক। চিঠিটা ছিল সিংহপুর গ্রামের একটি পরিবারের নামে। শিবপ্রসাদ জানতেন, সিংহপুর যাওয়া মানে ভূতেরাল পার করতে হবে। দিনের বেলা তা যাওয়া হয়, কিন্তু এখন প্রায় সন্ধে 5:30। পৌঁছাতে পৌঁছাতে পুরো অন্ধকার হয়ে যাবে। দয়ানন্দবাবু সেদিন আগেই চলে গিয়েছিলেন, অসুস্থ শরীরে। পোস্ট অফিসে শিবপ্রসাদ একা। তিনি ভাবলেন কাল সকালে যাবেন, কিন্তু চিঠিতে লেখা আজই পৌঁছানো আবশ্যক। সরকারি নিয়ম ভাঙলে চাকরি যাওয়ার ভয় ছিল, আর তখন চাকরি মানে পরিবারের পেট চলার একমাত্র পথ। শিবপ্রসাদ সিদ্ধান্ত নিলেন, যাবেন। সাইকেলে উঠলেন, লণ্ঠনে তেল দিলেন, আলো জ্বালালেন, ক্যারিয়ারে চামড়ার ব্যাগ বাঁধলেন, গায়ে চাদর জড়ালেন, কারণ ডিসেম্বরের শীতে সন্ধ্যায় কনকনে ঠান্ডা পড়ে ওই এলাকায়। রওনা হলেন। নীলগঞ্জ পর্যন্ত রাস্তা মোটামুটি, কিছু বাড়িঘর, কিছু দোকানপাট, লোকজন আছে। শিবপ্রসাদ দ্রুত সাইকেল চালালেন। নীলগঞ্জ পৌঁছালেন যখন ঠিক সন্ধে 7টা। আকাশে কোনো চাঁদ নেই, মেঘলা রাত। লণ্ঠনের আলো একটা গোলাকার হলুদ বৃত্ত তৈরি করছে সামনে, তার বাইরে ঘন অন্ধকার। নীলগঞ্জের শেষ বাড়িটার সামনে একজন বৃদ্ধ বসেছিলেন, বয়স 80-র কম হবে না। শিবপ্রসাদকে দেখে উঠে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ বাবা? শিবপ্রসাদ বললেন, সিংহপুর, চিঠি দিতে। বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, বাঁ দিকের পথে যাবে না, ডান দিকে ঘুরে যাও। আরও 2 কিলোমিটার বেশি পথ, কিন্তু নিরাপদ। শিবপ্রসাদ বললেন, দেরি হয়ে যাবে। বৃদ্ধ বললেন, দেরি হোক, ওই বাঁ দিকের পথে রাতে যেও না। শিবপ্রসাদ ভদ্রতার সাথে বললেন, ঠিক আছে বুড়ো বাবা, কিন্তু সাইকেল থেকে নামলেন না। রওনা হলেন, বাঁ দিকের পথ ধরলেন। ভূতের আল শুরু হয় নীলগঞ্জের শেষ প্রান্ত থেকে। রাস্তা সরু, দুটো সাইকেল পাশাপাশি চলতে পারবে কোনো মতে। দুপাশে ঘন গাছ। শীতের রাতে গাছের পাতা ঝরে গেছে অনেকটা, তাই ওপর থেকে ঠান্ডা আকাশ দেখা যাচ্ছে। দূরে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শিবপ্রসাদ দ্রুত প্যাডেল করলেন। লণ্ঠনটা হ্যান্ডেলে ঝুলছে, সাইকেলের ঝাঁকুনিতে আলোটা কাঁপছে, ছায়াগুলো তাই একটু নাচছে। প্রথম কিলোমিটার পার হল। শিবপ্রসাদ নজর করলেন, রাস্তার পাশে একটা পুরনো বটগাছ। বটগাছের শিকড়গুলো রাস্তার উপর পর্যন্ত এসেছে। গাছটা অনেক পুরনো, গুড়িটা এত মোটা যে 5 জন মানুষ হাত ধরলে বেষ্টন করতে পারবে কিনা সন্দেহ। বটের ঝুড়িগুলো নিচে নেমে এসে অন্ধকারে মিলিয়ে গেছে। বটগাছের পাশ দিয়ে যেতে গেলে হঠাৎ লণ্ঠনটা একটু কমে গেল, ঝলকালো, তারপর আবার জ্বলল। শিবপ্রসাদ ভাবলেন তেল কম হয়তো, কিন্তু রওনার আগে তো ভরেছেন। এগোলেন। দ্বিতীয় কিলোমিটারের শুরুতে রাস্তায় একটা ছোট্ট পুল, মাটির ওপর পাথর বিছানো, নিচ দিয়ে পানির ধারা বইছে। পুলের ওপর দিয়ে সাইকেল নিয়ে পার হতে গেলে একটু সাবধান থাকতে হয়। শিবপ্রসাদ সাইকেল ধীরে চালিয়ে পুলের ওপর উঠলেন। পুলের মাঝামাঝি এসে থামলেন, কারণ পুলের ওপাশে রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে। লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একজন মানুষ, পুরুষ, সাদা ধুতি পরনে, গায়ে চাদর, মাথায় টুপি, হাতে একটা কিছু ধরা, কাগজের মতো। শিবপ্রসাদ সাইকেল থামালেন। মনে মনে একটু স্বস্তি পেলেন। রাস্তায় কেউ আছে মানে মানুষ আছে, একা নন। ভাই, শিবপ্রসাদ ডাকলেন।
মানুষটা নড়ল না। শিবপ্রসাদ আরও এগিয়ে গেলেন, পুল পার হলেন, মানুষটার কাছাকাছি হলেন। লণ্ঠনের আলোটা মানুষটার মুখের ওপর পড়ল। শিবপ্রসাদ দেখলেন বয়স্ক মুখ, চোখ দুটো বন্ধ, দাঁড়িয়ে আছেন কিন্তু চোখ বন্ধ। ভাই ঘুমিয়ে পড়েছেন নাকি? শিবপ্রসাদ হাসার চেষ্টা করলেন। মানুষটা চোখ খুললেন। শিবপ্রসাদের বুকে একটা ধুক করে ধাক্কা লাগল। মানুষটার চোখ স্বাভাবিক নয়, চোখের মণি সাদা, পুরো সাদা, ভেতরে কিছু নেই। মানুষটা বললেন, গলার স্বর অনেক গভীর, যেন অনেক দূর থেকে আসছে, তোমার কাছে কি আমার চিঠি আছে? শিবপ্রসাদ কোনো মতে বললেন, কার চিঠি? নাম কি? মানুষটা বললেন একটা নাম। সেই নামটা শিবপ্রসাদ মনে রেখেছিলেন জীবনভর, হরিলাল সিংহ, সিংহপুর গ্রামের হরিলাল সিংহ। শিবপ্রসাদ কাঁপতে কাঁপতে ব্যাগ খুললেন, চিঠিগুলো বের করলেন। যে চিঠিটা সেদিন অগ্রাধিকার ছিল, সেটার ওপরে লেখা প্রাপক হরিলাল সিংহ, সিংহপুর। শিবপ্রসাদের হাত থেকে চিঠিটা নিতে যাওয়ার আগেই মানুষটা হাত বাড়াল। সেই হাত দেখে শিবপ্রসাদ পেছনে সরে গেলেন। হাতটা স্বাভাবিক নয়, আঙুলের ডগায় রং নেই, যেন নীলাভ, চামড়া শিথিল, আর হাতের কবজিতে একটা দাগ, কালো দাগ, যেন পোড়া। শিবপ্রসাদ চিৎকার করতে চাইলেন, কিন্তু গলায় শব্দ বেরোল না, শুধু সাইকেলটা ধরে দাঁড়িয়ে রইলেন। মানুষটা চিঠিটা নিল না, শুধু বলল, চিঠিটা ঘরে পৌঁছে দাও, কিন্তু দরজা নক করলে যে বেরোবে তাকে বলো হরিলাল ফিরে আসতে পারবে না, যা নিয়ে চলে গেছে তার ফেরার নেই। বলেই মানুষটা পেছনে হেঁটে গেল, আক্ষরিক অর্থে পেছনে, মুখ সামনের দিকে রেখেই পেছনের দিকে হেঁটে গেল। কয়েক পা যেতেই অন্ধকারে মিলিয়ে গেল। শিবপ্রসাদ সেখানে কতক্ষণ ছিলেন জানেন না, পরে মনে হয়েছিল অনেকক্ষণ। লণ্ঠনের আলোটা আবার ঝলকাচ্ছিল। তারপর শিবপ্রসাদ কি করলেন? পালালেন? না, কারণ এটা তিনি নিজেই পরে বলেছিলেন, পালানোর শক্তি ছিল না, হাত পা অসাড় হয়ে গিয়েছিল, শুধু সাইকেলটা ধরে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরে, কতক্ষণ বলতে পারেননি, একটু শক্তি ফিরে পেলেন, সাইকেলে উঠলেন, প্যাডেল করলেন, সামনে এগোলেন। কারণ পেছলে ফেরার চেয়ে সামনে সিংহপুর কাছে ছিল। সিংহপুর পৌঁছলেন, হরিলাল সিংহের বাড়ি খুঁজে বের করলেন। গ্রামে ঢুকে দুজন লোককে জিজ্ঞেস করতে হলো, তারা বাড়িটা চিনিয়ে দিল। বাড়িতে পৌঁছে দরজা নক করলেন। দরজা খুলল একজন বৃদ্ধা, সাদা শাড়ি পরনে, মুখ শুকনো, চোখে জল শুকিয়ে আছে। শিবপ্রসাদ বললেন, হরিলাল সিংহের বাড়ি? বৃদ্ধা বললেন, হ্যাঁ, আমি তার মা। শিবপ্রসাদ চিঠিটা এগিয়ে দিলেন। বৃদ্ধা চিঠিটা নিলেন, হাতে নিয়ে কাঁদতে শুরু করলেন। শিবপ্রসাদ কিছু না বুঝে দাঁড়িয়ে রইলেন। তারপর বৃদ্ধা বললেন, পোস্টম্যান বাবা, এই চিঠিটা কি সেনা বিভাগের? শিবপ্রসাদ চিঠির খামটার দিকে তাকালেন। হ্যাঁ, সরকারি খাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমার হরিলাল সেনাবাহিনীতে ছিল, 1.5 মাস হলো খবর নেই। কালকেও একজন এসে বলে গেছে সে নাকি যুদ্ধে মারা গেছে, কিন্তু সরকারি কাগজ আসেনি, তাই বিশ্বাস করিনি, ভেবেছিলাম ভুল খবর। শিবপ্রসাদের পেটের ভিতরে একটা ঠান্ডা জিনিস নামল। কতদিন হলো মারা গেছে? তিনি জিজ্ঞেস করলেন। বৃদ্ধা বললেন, বললে 1.5 মাস। 1.5 মাস মানে যে লোকটা রাস্তায় তার কাছে চিঠি চেয়েছিল, সে 1.5 মাস আগেই মারা গেছে। শিবপ্রসাদ দাঁড়িয়ে রইলেন, কথা বেরোল না। তারপর মনে পড়ল সেই মানুষটার শেষ কথা, যা নিয়ে চলে গেছে তার ফেরার নেই। শিবপ্রসাদ বৃদ্ধাকে সেই কথাটা বললেন। বৃদ্ধা শুনলেন, তারপর একটু থামলেন, তারপর ফুপিয়ে কাঁদলেন। তারপর বললেন, হরিলাল যাওয়ার আগে এই বাড়ির একটা পুরনো তামার পাত্র নিয়ে গেছিল, তার ঠাকুরদার আমলের, বলেছিল ফিরে আসলে ফিরিয়ে দেবে। সেটার কথাই বোধহয় বলেছে। সেই রাতে শিবপ্রসাদ সিংহপুরেই রয়ে গেলেন। একা সেই রাস্তা পেরোনোর সাহস হল না। পরের দিন সকালে ফিরে গেলেন। দিনের আলোয় সেই বটগাছের কাছে এলেন, থামলেন, তাকালেন। বটগাছের গোড়ায় পাথরের একটা ভাঙা স্তম্ভ ছিল। সেই স্তম্ভের গায়ে পুরনো অক্ষরে কিছু লেখা, স্থানীয় ভাষায়। শিবপ্রসাদ ভালো পড়তে পারলেন না,
কিন্তু তারিখটা বুঝলেন 1943। পরে গ্রামে ফিরে জিজ্ঞেস করলেন। গ্রামের বড়রা বললেন, এই বটগাছের নিচে একটি সমাধি আছে। 1943 সালে যে মহামারী এসেছিল তখন গ্রামে অনেক মানুষ মারা গেছিল। তাদের মধ্যে কিছু মানুষকে এই গাছের নিচে কবর দেওয়া হয়েছিল, কারণ তখন এত মৃত্যু হয়েছিল যে শ্মশানে জায়গা হচ্ছিল না। সুপ্রসাদ সেদিন থেকে আর কখনো বাঁ দিকের রাস্তা ধরেননি। ডান দিক দিয়ে 2 কিলোমিটার ঘুরে যেতেন, এমনকি দিনের বেলাতেও। কিন্তু একটা কথা তার মাথায় রয়েই গেছিল। হরিলাল সিংহের আত্মা সেই রাস্তায় ছিল, চিঠিটার জন্য অপেক্ষা করছিল, হয়তো এতদিন ধরে। চিঠি না আসা পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই মারা গেছে। আর চিঠিটা পৌঁছানোর পর মায়ের কাছে সেই শেষ বার্তাটা পাঠিয়েছিল, যা নিয়ে চলে গেছে তার ফেরার নেই। বাবা এই কথাটা বলতেন, তারপর চুপ করে যেতেন। আমি একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি কি ভয় পেয়েছিলে? বাবা বলেছিলেন, ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়ের চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। একটা মানুষ মরে যাবার পরেও চিঠির জন্য অপেক্ষা করছে, এই দৃশ্যটা আমি কোনোদিন ভুলতে পারিনি। কিন্তু শ্রোতাবন্ধুরা, এখানেই ঘটনা শেষ নয়। শিবপ্রসাদের জীবনে সেই রাতের পর আরও কয়েকটি ঘটনা ঘটেছিল, যা এই ঘটনাটাকে আরও গভীর করে তোলে। প্রথম ঘটনা, সেই রাতের 3 সপ্তাহ পরে। শিবপ্রসাদ তখন পোস্ট অফিসে বসে চিঠি বাছাই করছিলেন। হঠাৎ দেখলেন চিঠির স্তূপের মধ্যে একটি চিঠি, যার ওপরে প্রাপকের নাম লেখা শিবপ্রসাদ সাহু, পোস্টম্যান। শিবপ্রসাদ অবাক হলেন, কে পাঠালো? খাম খুললেন। ভেতরে একটাই কথা লেখা, হিন্দিতে 1 লাইন, কালি একটু বেশি গাঢ়, যেন জোর দিয়ে লেখা। সেই রাতে আপনি ভয় পাননি বলে ধন্যবাদ। আমাদের পথ আলাবা। স্বাক্ষর হরিলাল সিংহ। শিবপ্রসাদ চিঠিটা দয়ানন্দবাবুকে দেখালেন। দয়ানন্দবাবু চিঠিটা হাতে নিলেন, উল্টে পাল্টে দেখলেন, তারপর বললেন, শিব, এই চিঠির পোস্টমার্ক দেখো। শিবপ্রসাদ দেখলেন পোস্টমার্কের তারিখে লেখা সেই তারিখ যেদিন হরিলাল সিংহ যুদ্ধে মারা গিয়েছিল বলে সরকারি নথিতে উল্লেখ ছিল। 1.5 মাস আগের তারিখ। 1.5 মাস আগে পাঠানো চিঠি 1.5 মাস পরে এসে পৌঁছেছে। দয়ানন্দবাবু চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এই চিঠিটা কিন্তু আমাদের ডাক ব্যবস্থায় কিভাবে এলো তার কোনো হিসেব নেই, কোনো সোর্স থেকে আসেনি, শুধু স্তূপের মধ্যে ছিল। শিবপ্রসাদ সেই চিঠিটা আজীবন রেখেছিলেন। আমি নিজে দেখেছি সেই চিঠি, হলুদ হয়ে যাওয়া কাগজ, ফ্যাকাশে কালি, কিন্তু কথাগুলো স্পষ্ট। সেই রাতে আপনি ভয় পাননি বলে ধন্যবাদ। আমাদের পথ আলাদা। দ্বিতীয় ঘটনা, সেই রাতের প্রায় 5 মাস পরে। শিবপ্রসাদ একদিন শুনলেন ভূতের আলের গ্রামের একজন বৃদ্ধ কথা বলতে চান তার সাথে। শিবপ্রসাদ গেলেন। বৃদ্ধের নাম রামদিন, বয়স 70-এর বেশি। তিনি শিবপ্রসাদকে দেখেই বললেন, তুমি কি সেই রাতে ওই পথে গিয়েছিলে? শিবপ্রসাদ অবাক হলেন, এই বৃদ্ধ জানলেন কিভাবে? রামদিন বললেন, জানি, কারণ সেই রাতে আমি দেখেছিলাম। কি দেখেছিলেন? রামদিন বললেন, তোমার সাইকেলের লণ্ঠনের আলো যখন পুলের ওপরে থেমেছিল, আমি তখন বাড়ির বাইরে ছিলাম, দূর থেকে দেখছিলাম। দেখলাম পুলের ওপরে আলোটা থেমে আছে, আর তোমার পাশে একটা আকার, একটু অস্পষ্ট কিন্তু মানুষের মতো, আলোর বাইরে। শিবপ্রসাদ কিছু বললেন না। রামদিন আরও বললেন, ওই পথে অনেক বছর ধরে এরকম হয়। কেউ কেউ দেখেছে, কিন্তু কাউকে কিছু করেনি। আমাদের গ্রামের বুজুর্গরা বলেন, ওই পথে যে আত্মারা আছে তারা ক্ষতিকর নয়, তারা শুধু পথে পড়ে থাকে, কিন্তু যে মানুষ রাতে সেখান দিয়ে যায় তাকে তারা দেখে, চেনার চেষ্টা করে। কিন্তু কেন? রামদিন বললেন, কারণ 1943 সালে অনেক মানুষ মারা গেছিল। সেই সময় খুব বড় মহামারী এসেছিল, কলেরা। 1 মাসে এই অঞ্চলে প্রায় 50 জন মারা গেছে। তাদের মধ্যে অনেকে ওই পথে মারা পড়েছিল, ডাক্তার আনতে যেতে যেতে, ওষুধ আনতে যেতে যেতে।
শেষমেশ ওই বটগাছের নিচে অনেককে কবর দেওয়া হয়েছে। সেই থেকে ওই পথে রাতে এরকম হয়। শিবপ্রসাদ সেই বৃদ্ধের কথা শুনেছিলেন, তারপর বলেছিলেন, কিন্তু হরিলাল সিংহ তো 1972 সালে মারা গেছে, সে ওই পথে কেন? রামদিন একটু থামলেন, তারপর বললেন, হরিলালের বাবা মারা গেছিল 1943 সালে, ওই মহামারীতেই। বাবার আত্মার কাছে ছেলে এসেছে, এইটুকু। শিবপ্রসাদ আর কোনো কথা বলেননি। তৃতীয় এবং শেষ ঘটনা, অনেক বছর পরে। শিবপ্রসাদ ডাক বিভাগ থেকে অবসর নিয়েছেন, বয়স 50-এর কাছাকাছি। গ্রামে ফিরেছেন, সংসার সামলাচ্ছেন। একদিন তার কাছে এলেন এক তরুণ, নাম বললেন রমেশ। বললেন তিনি হরিলাল সিংহের ছেলে। শিবপ্রসাদ অবাক হলেন, হরিলাল মারা যাওয়ার সময় তার সন্তান ছিল? রমেশ বললেন, হ্যাঁ, হরিলাল সেনাবাহিনীতে যাওয়ার আগে বিবাহ হয়েছিল, স্ত্রী গর্ভবতী ছিলেন। হরিলাল জানতেন না, যুদ্ধে যাওয়ার পর সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু সে আর সেই সংবাদ পায়নি। রমেশ বললেন, আমি শুনেছি আমার বাবার আত্মা সেই রাতে আপনার সাথে কথা বলেছিল। আমি শুধু জানতে চেয়েছিলাম বাবা কেমন দেখতে ছিল। শিবপ্রসাদ বর্ণনা দিলেন, সাদা ধুতি, চাদর, মাথায় টুপি, কবজিতে কালো দাগ। রমেশ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবার একটি পুরনো ছবি আছে আমার কাছে। পকেট থেকে বের করলেন একটি বিবর্ণ ফটো। শিবপ্রসাদ সেই ছবিটা দেখলেন। ঠিক একই মানুষ, সাদা ধুতি, চাদর, মাথায় টুপি। আর ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ডান হাতের কবজিতে একটা কালো দাগ, ছোটবেলায় আগুনে পুড়ে যাওয়ার দাগ। শিবপ্রসাদ ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ থাকলেন, তারপর রমেশকে ফিরিয়ে দিলেন। বললেন, তোমার বাবা ভালো মানুষ ছিলেন। রমেশ মাথা নামালেন, বললেন, ধন্যবাদ। এই ছিল শিবপ্রসাদ সাহুর জীবনের সেই রাতের ঘটনা এবং তার পরের ঘটনাগুলো। রমাকান্ত আমাকে বলেছিলেন, বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন, রমাকান্ত, ভয়ের চেয়ে বড় জিনিস হলো কর্তব্য। সেই রাতে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু চিঠিটা পৌঁছে দিয়েছিলাম। সেই জন্যই হয়তো হরিলাল আমাকে ক্ষতি করেনি। সে জানত আমি তার মায়ের কাছে তার শেষ কথাটা পৌঁছে দেব। শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটা আমার মনে একটা প্রশ্ন জাগায়। মৃত্যুর পরেও কি একটা মানুষের শেষ কাজ, শেষ দায়িত্ব পূরণ না হলে আত্মা ঘুরতে থাকে? হরিলাল সিংহ মারা গিয়েছিল, কিন্তু তার মা জানত না। চিঠিটা না আসা পর্যন্ত মা বিশ্বাস করেননি। হরিলাল হয়তো সেই চিঠিটার জন্য অপেক্ষা করেছিল, যাতে মা জানে। আর চিঠিটা পৌঁছনোর পর সে বিদায় নিয়েছে। আমাদের পথ আলাদা। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ভারতের উত্তর পূর্বের এক পাহাড়ি রাজ্যে, সিকিমের দুর্গম পার্বত্য অঞ্চলে, যেখানে একটা কাঠের কটেজে কয়েকজন বন্ধু বেড়াতে গিয়েছিল। আর সেই কটেজে তারা যা অনুভব করেছিল, যা দেখেছিল, তা শুনলে আপনি বুঝবেন কিছু কিছু জায়গায় মানুষের আগে ঠিকই কেউ থাকে। দ্বিতীয় ঘটনা, সিকিমের সেই পাহাড়ি কটেজের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা। বয়স তার 27। পেশায় একটি বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টস বিভাগে কাজ করেন। ট্রেকিং আর পাহাড় ভ্রমণ তার শখ। প্রায় প্রতি বছরই উত্তর পূর্বের পাহাড়ে যান। কিন্তু 2023 সালের অক্টোবরের সেই ঘটনার পর থেকে তিনি আর পাহাড়ে যাননি। অসংখ্য ধন্যবাদ দীপঙ্করকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি দীপঙ্করের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি পাহাড় পাগল মানুষ, ছোটবেলা থেকে। শিলিগুড়িতে থাকি বলে পাহাড় কাছে, তাই সুযোগ পেলেই যাই।
কিন্তু 2023 সালের অক্টোবরের সেই ঘটনার পর থেকে আর যাওয়া হয়নি। সেবার আমাদের দল ছিল 5 জন। আমি দীপঙ্কর, আমার বন্ধু সুবীর, সুবীরের বোন মৌমিতা, মৌমিতার বন্ধু প্রিয়া আর আমার কলেজের বন্ধু অনিকেত। 5 জনই ট্রেকিং করি নিয়মিত, তাই একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। সিকিমের পশ্চিম অংশে পেলিং থেকে আরও ভেতরে একটি জায়গা আছে, খুব কম মানুষ জানে। সেখানে একটা পুরনো কটেজ আছে, যেটা এখন ট্যুরিস্ট কেবিন হিসেবে ভাড়া দেওয়া হয়। কাঠের বাড়ি, বড় জানালা, চারদিকে পাইন গাছের জঙ্গল, পাহাড়ের একটু উঁচু জায়গায়। সকালে মেঘের ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গার কথা আমরা জেনেছিলাম একটা ট্রাভেল ব্লগ থেকে। অনলাইনে বুকিং করলাম। কটেজের মালিক একজন স্থানীয় মানুষ, তার নাম দাওয়া লামা। ফোনে কথা হলো, তিনি বললেন চাবি নিয়ে সোজা কটেজে চলে যেতে। তিনি থাকেন একটু নিচে। অক্টোবরের মাঝামাঝিতে আমরা 5 জন রওনা হলাম, শিলিগুড়ি থেকে গাড়িতে, তারপর পাহাড়ের রাস্তা ধরে ওপরে। পেলিং পৌঁছে দাওয়া লামার সাথে দেখা হলো। বয়স্ক মানুষ, পরিষ্কার মুখ, শান্ত স্বভাব। চাবি দিলেন, বললেন কটেজে সব ঠিকঠাক আছে, তবে একটা কথা জানালেন, রাতে বাইরে বেশি ঘোরাঘুরি করবেন না। এই অঞ্চলে রাতে কুয়াশা নামে, পথ হারিয়ে যাওয়ার ভয় আছে। আমরা সবাই হাসলাম, বললাম ঠিক আছে। কটেজে পৌঁছালাম বিকেল 4:30টায়। কটেজটা সত্যিই সুন্দর, কাঠের দোতলা বাড়ি, নিচে একটা বড় ঘর, রান্নাঘর, বাথরুম, উপরে 2টো শোয়ার ঘর, বড় বড় জানালা, কাঁচের। জানালা দিয়ে পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে, আর দূরে পাইনের সারি। ঢুকতেই একটা গন্ধ পেলাম, পাইনের কাঠের গন্ধ, সাথে একটু স্যাঁতসেঁতে, পুরনো বাড়ির গন্ধ। অপরিচিত নয়, কিন্তু একটু ভারী। প্রিয়া বলল, বাহ, এই কটেজটা তো অনেক পুরনো মনে হচ্ছে। সুবীর দেওয়ালে হাত দিল। কাঠের দেওয়াল, মসৃণ, কিন্তু রং একটু বিবর্ণ। হ্যাঁ, পুরনো, তবে ভালোই আছে। আমরা ব্যাগ রেখে ফ্রেশ হলাম, তারপর বিকেলের আলোয় কটেজের বাইরে বসলাম। পাহাড়ের বাতাস, কাঞ্চনজঙ্ঘার দিকে মেঘের খেলা, সন্ধেটা অসাধারণ ছিল। সন্ধে 7টায় ভেতরে ঢুকলাম। রান্না করলাম নুডলস, সাথে কিছু ক্যান্ড জিনিস। পাহাড়ের রাতে গরম খাবার সাথে চা, চমৎকার। খাওয়ার পরে সবাই নিচের বড় ঘরে বসে গল্প করছিলাম। হাসি ঠাট্টা, পুরনো কথা। পাহাড়ের রাতে মানুষ একটু বেশিই গল্পে মেতে যায়। রাত 10টার দিকে প্রিয়া হঠাৎ বলল, একটু শীত করছে, জানালা বন্ধ করি। আমি উঠলাম, বড় ঘরের একমাত্র বড় জানালার কাছে গেলাম। জানালার কাঁচে হাত দিতে গিয়ে থামলাম। জানালার কাঁচে ভেতরের দিক থেকে কিছু লেখা, আঙুল দিয়ে লেখা, জমাট ধুলোয় বা ধোঁয়ায়, অনেকটা ঝাপসা, কিন্তু পড়া যাচ্ছে। হিন্দিতে লেখা, তুম আ গয়ে মেরি জগহ পর, মানে তোমরা এসে গেছো আমার জায়গায়। আমি ডাকলাম, সুবীর, একটু আয়। সুবীর এলো, কাঁচের লেখাটা দেখল, মুখ একটু শক্ত হলো। এটা কে লিখেছে? আমি বললাম, ভেতর থেকে লেখা। সুবীর কাঁচটা ছুঁয়ে দেখল, হ্যাঁ, ভেতরের দিক থেকেই। অনেকে এসে দেখল, বলল, হয়তো আগের ট্যুরিস্ট লিখেছে, মজার ছলে। মৌমিতা বলল, লেখাটা কিন্তু ভালো লাগছে না। আমরা জানালা বন্ধ করলাম, কিন্তু মন থেকে সেই লেখাটা যাচ্ছিল না। রাত 10:30টার দিকে ঘুমাতে যাওয়ার সময় হলো। মেয়েরা উপরের একটা ঘরে, আমরা 3 জন নিচের বড় ঘরে। কিন্তু ঘুমানোর আগে আমি আবার জানালার কাছে গেলাম, লেখাটা মুছলাম। পরিষ্কার হয়ে গেল। সবাই শুয়ে পড়লাম। রাত কতটা বাজে জানি না, ঘুমের মধ্যে একটা শব্দে চোখ খুলল। ঘরের মধ্যে অন্ধকার। মোবাইল দেখলাম, রাত 1:47। কি শব্দ হলো? চুপ করে শুনলাম। ঘরে কিছু নেই। সুবীর আর অনিকেত ঘুমাচ্ছে। তারপর আবার শুনলাম, জানালার কাছে একটা শব্দ, আঁচড়ের মতো। আস্তে আস্তে আমি উঠে বসলাম। শব্দটা থামল। আবার শুরু হলো, আঁচড়ের শব্দ, ধীরে কিন্তু স্পষ্ট। আমি অনিকেতকে ডাকলাম, ফিসফিস করে। সে জেগে উঠল। কি? জানালার দিকে তাকা। অনিকেত তাকালো। শব্দ বন্ধ হয়ে গেল। অনিকেত বলল, কিছু তো শুনলাম না। একটু আগে ছিল আঁচড়ের শব্দ। অনিকেত বলল, গাছের ডাল হবে, বাইরে পাইন গাছ আছে। মনে হলো ঠিকই বলেছে। শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠলাম। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে স্পষ্ট। সকালে রোদ পড়েছে পাহাড়ে। সবাই মুগ্ধ। চা বানাচ্ছি, এমন সময় মৌমিতা উপর থেকে নেমে এলো। মুখটা একটু ফ্যাকাশে। কি হয়েছে? মৌমিতা বলল, রাতে কি তোমরা কেউ উপরে এসেছিলে?
আমি বললাম, না, কেন? মৌমিতা বলল, রাত ৩টের দিকে আমার ঘুম ভেঙে গেল। দরজায় শব্দ হচ্ছিল, আস্তে আস্তে, কেউ যেন দরজায় হাত দিয়ে আঁচড়াচ্ছে। আমি চমকে গেলাম। আমিও তো রাতে আঁচড়ের শব্দ শুনেছিলাম, জানালায়। প্রিয়া নামল পরে, তার মুখও একটু শুকনো। বলল, আমি রাতে স্বপ্ন দেখলাম একজন মানুষ এই কটেজের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ অন্ধকার, সে সামনের দরজার দিকে তাকিয়ে আছে। আমি দেখছি ঘরের জানালা থেকে, তার মুখ দেখতে পাচ্ছি না, মুখের দিকটা ঘোলাটে। সেই সকালে কেউ কেউ সেই ঘটনাগুলো হাসি ঠাট্টায় উড়িয়ে দিতে চাইল। অনিকেত বলল, পাহাড়ের ঠান্ডায় এরকম স্বপ্ন হয়। সুবীর বলল, পুরনো কাঠের বাড়িতে রাতে নানা শব্দ হয়। কিন্তু আমি সারা দিন মাথার পেছনে একটা অস্বস্তি নিয়ে ঘুরলাম। সেদিন বিকেলে আমরা কাছাকাছি একটা ভিউ পয়েন্টে গেলাম, সূর্যাস্ত দেখলাম, সন্ধ্যের আগেই কটেজে ফিরলাম। ফিরতেই আমার চোখ গেল সেই জানালার দিকে, সেই বড় কাঁচের জানালা যেটা গতকাল রাতে মুছেছিলাম। সেই কাঁচে আবার লেখা, একই লেখা, একই হাতের লেখা, তুম আ গয়ে মেরি জগহ পর। এবার আমার পায়ের নিচে মাটি সরে গেল। সুবীর দেখল, তারও মুখ পরিবর্তন হলো। বলল, এটা তুই কাল মুছেছিলিস না? হ্যাঁ। তাহলে? অনিকেত এসে দেখল। এবার সে আর হাসল না। মৌমিতা আর প্রিয়া বাইরে ছিল। আমরা চারদিকে একবার চক্কর দিলাম কেউ আছে কিনা দেখতে। কেউ নেই। কটেজের পেছনে পাহাড়ের ঢাল, সামনে একটা সরু পথ, দুপাশে পাইনের জঙ্গল। নিকটতম বাড়ি অনেকটা নিচে। কটেজের পাশে একটা পুরনো কাঠের শেড। আমি সেই শেডটার দিকে গেলাম। দরজাটা অর্ধেক খোলা, ভেতরে পুরনো কিছু জিনিসপত্র, কাঠের বাক্স, ভাঙা চেয়ার। কিন্তু শেডের একটা দেওয়ালে কাঠের গায়ে ধারালো কিছু দিয়ে খোদাই করা, ছোট ছোট হিন্দি অক্ষরে অনেক কথা। আমি ঝুঁকে পড়লাম। পুরোটা পড়তে পারলাম না, কিছু অংশ অস্পষ্ট, কিন্তু যতটুকু পড়লাম তাতে একটা নাম ছিল, বিরসা, আর একটা তারিখ 2016, আর কিছু কথা যার মানে করলে দাঁড়ায় এই কটেজে একজন মানুষ একা থাকতেন। তিনি এই জায়গা অনেক ভালোবাসতেন। এখানেই থাকব, এখানেই শেষ হব, এই কথা বলতেন। ফোন রাখলাম। 5 জন মিলে বসলাম, পরিস্থিতি শেয়ার করলাম। অনিকেত বলল, চলো যাই। মৌমিতা বলল, হ্যাঁ, কিন্তু রাত হয়ে গেছে প্রায়, এই অন্ধকার পাহাড়ি রাস্তায় এখন নামা বিপজ্জনক। সুবীর বলল, আজকের রাতটা থেকে কাল সকালে বেরোই। কিন্তু সেই রাতটা পার করা সহজ ছিল না। রাত 8টায় আমরা সবাই নিচের বড় ঘরে একসাথে থাকার সিদ্ধান্ত নিলাম। কেউ আলাদা ঘরে যাব না। রাত 10টার দিকে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঘরে একটা ছোট্ট নাইট ল্যাম্প চালানো থাকলো। রাত 12টার কাছাকাছি সুবীর পাশে শুয়েছিল। সে হঠাৎ আমার হাত ধরল। শুনেছিস? আমি শুনলাম। কটেজের উপরের ঘর থেকে পায়ের শব্দ, ধীরে ধীরে হাঁটার শব্দ, কাঠের মেঝেতে ক্যাচ ক্যাচ একটু করে। কেউ উপরে হাঁটছে, কেউ উপরে আছে। অনিকেত ফিসফিস করল, কেউ নেই, আমরা সবাই এখানে। আমি বললাম, 5 জন নিচে, উপরে কেউ নেই, কিন্তু পায়ের শব্দ হচ্ছে। শব্দটা একটু করে এগোচ্ছে, উপরের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে আসছে মনে হচ্ছে। প্রিয়া আমার হাত চেপে ধরল। সিঁড়িতে শব্দ হলো, একটা ধাপ, তারপর আরেকটা। কেউ নামছে। আমরা 5 জন নড়লাম না, শ্বাস প্রায় বন্ধ। তৃতীয় ধাপের শব্দের পর থামল, নিস্তব্ধতা। তারপর বড় ঘরের দরজার হাতলটা একটু নড়ল, একটু, সামান্য। আমি অনুভব করলাম আমার বুকের ভেতরটা যেন থেমে গেছে। মৌমিতা চাপা গলায় কাঁদছিল। দরজার হাতলটা আবার নড়ল, এবার একটু বেশি। তারপর সব বন্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই, দরজা স্থির। কতক্ষণ আমরা এভাবে ছিলাম জানি না, হয়তো 10 মিনিট, হয়তো আধ ঘন্টা। একসময় সুবীর উঠে লাইট জ্বালালো, ঘর আলোয় ভরে গেল। দরজা দেখলাম বন্ধ, কেউ নেই। অনিকেত উঠে দরজা খুলল, বাইরে তাকালো, করিডোর খালি। সিঁড়ির দিকে তাকালো, কেউ নেই। কিন্তু সিঁড়ির তৃতীয় ধাপে একটা জিনিস, একটা পুরনো কাঠের পাইপ, যেন ঘর পরিষ্কারের ব্রাশের হাতল, লালচে বাদামি রং, পুরনো। অনিকেত হরিয়ে দেখল, একটা দিকে কিছু লেখা, পুরনো খোদাই করা অক্ষরে, বিরসা। বিরসার ব্যক্তিগত জিনিস, সিঁড়িতে, যেন কেউ রেখে গেছে। সেই মুহূর্তে প্রিয়া চিৎকার করে উঠল। আমরা ঘুরলাম,
প্রিয়া জানালার দিকে তাকিয়ে আছে। জানালার কাছে সেই একই লেখা, তুম আ গয়ে হো মেরি জায়গায় পার। কিন্তু এবার লেখাটার নিচে আরও একটা লাইন যোগ হয়েছে, আব যাও, মানে এখন যাও। সেই মুহূর্তে কেউ কোনো কথা বলিনি। আমরা 5 জন ব্যাগ তুলে দরজা খুলে বেরিয়ে পড়লাম। রাত তখন 2টোর বেশি, পাহাড়ে ঘন কুয়াশা, অন্ধকার, কিন্তু কেউ থামিনি। মোবাইলে টর্চ জ্বালিয়ে নামতে শুরু করলাম। দাওয়াল আমাকে ফোন করলাম, রিং হলো, ধরলেন। আমি বললাম আমরা নামছি, কটেজে থাকতে পারবো না। দাওয়াল আমা কিছু বললেন না প্রথমে, তারপর বললেন আসুন আমার বাড়িতে থাকবেন। আমরা নামলাম। পথ কঠিন ছিল রাতে। একবার মৌমিতা প্রায় পড়ে যাচ্ছিল, অনেকে ধরল। দাওয়াল আমার বাড়িতে পৌঁছালাম। তিনি দরজায় দাঁড়িয়েছিলেন, যেন অপেক্ষা করছিলেন। আমাদের ভেতরে নিলেন, চা দিলেন, তারপর বললেন বীরসার কথা বলবো। আমরা শুনলাম। বীরসা থেপা, দাওয়াল আমার দূর সম্পর্কের ভাই। সেই কটেজটা নিজে বানিয়েছিল, পাথর আর কাঠ দিয়ে, নিজের হাতে। 15 বছর একা থেকেছে এই পাহাড়ে, কোনো বিবাহ করেনি, পরিবার থেকে দূরে থাকত। শুধু এই পাহাড়, এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, এই পাইনের জঙ্গল, এটাই তার সব ছিল। 2016 সালে হঠাৎ মারা গেল, কেউ জানল না 2 দিন। তার মৃত্যুর পর দাওয়াল আমা কটেজটা সামলাতে শুরু করলেন, ট্যুরিস্ট ক্যাবিন বানালেন। বীরসা কখনো বলে যায়নি কটেজটা কাকে দেবে, তাই দাওয়াল আমা ব্যবহার করতে শুরু করলেন। কিন্তু প্রথম থেকেই একটা সমস্যা ছিল, দাওয়াল আমা বললেন। যে ট্যুরিস্টরা আসত তারা রাতে শব্দ শুনত, জানালায় লেখা দেখত, কেউ কেউ মাঝরাতে বের হয়ে পড়ত। আপনি জানতেন তবুও লোক পাঠাতেন? সুবীর চাপা কণ্ঠে বলল। দাওয়াল আমা একটু থামলেন। আমি ভাবতাম হয়তো কোনোবার হবে না, বীরসা হয়তো শান্ত হবে। শান্ত হয়নি। না। আমি জিজ্ঞেস করলাম আমাদের কি ক্ষতি হতে পারত? দাওয়াল আমা বললেন ক্ষতি করার মানুষ ছিল না বীরসা। সে কাউকে ভালোবাসত না ঠিকই, কিন্তু কাউকে ঘৃণাও করত না। সে শুধু তার জায়গায় থাকতে চায়। মানুষ এলে অস্বস্তি হয় তার। জানালার লেখাটা, সে জানাচ্ছে, বলছে তুমি এসে গেছো আমার জায়গায়, এটা তার অভিযোগ। আর এখন যাও? দাওয়াল আমা বললেন এটা সে বলেছিল কারণ তোমরা সেখান থেকে বেরোলে তোমাদের কোনো ক্ষতি হবে না। থেকে গেলে জানি না। সেই রাতে আমরা দাওয়াল আমার বাড়িতে থাকলাম। পরের দিন সকালে গাড়ি এলো, আমরা ফিরে গেলাম। ফেরার সময় গাড়ি থেকে একবার সেই কটেজটার দিকে তাকালাম। পাহাড়ের উপরে, পাইনের মাঝে, সকালের আলোয় কাঠের সেই ছোট্ট কটেজ। জানালাটা দেখা যাচ্ছে, কাঁচে কিছু লেখা নেই, কিন্তু জানালার সামনে একটা আকৃতি দেখলাম, অস্পষ্ট, মানুষের মতো, দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকাচ্ছে। একটু পরে গাড়ি বাঁক নিল, কটেজ আর দেখা গেল না। সেই ঘটনার পর দীপঙ্কর আর পাহাড়ে যায়নি, কিন্তু একটা কথা সে বারবার বলেছিল আমাকে। বীরসার কথা মনে পড়লে আমার রাগ হয় না, ভয় হয় না, কষ্ট হয়। একটা মানুষ 15 বছর একা থেকে একটা জায়গা তৈরি করেছে, সেটা তার নিজের জায়গা ছিল। মরে যাওয়ার পরেও সে সেই জায়গা ছাড়তে পারেনি, কারণ আর কোনো জায়গা ছিল না তার। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 159-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। একটি ঘটনায় এক পোস্টম্যান অন্ধকার রাতে অভিশপ্ত রাস্তায় দেখা পেয়েছিল এমন এক আত্মার যে মৃত, কিন্তু তার চিঠির জন্য অপেক্ষা করছিল। আর অন্য ঘটনায় একটি কটেজে একটি বিদেহী আত্মা জানিয়েছিল এটা তার জায়গা, অপরিচিতরা এখানে থাকতে পারবে না। 2টি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু সবকিছু শেষ করে না। কিছু কিছু টান, কিছু কিছু ভালোবাসা, কিছু কিছু দায়িত্ব মৃত্যুর পরেও থেকে যায়। হরিলাল সিংহ মারা গিয়েছিল, কিন্তু মায়ের কাছে শেষ বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তাকে বেঁধে রেখেছিল। বীরসা চলে গিয়েছিল, কিন্তু যে কটেজটা সে নিজের হাতে তৈরি করেছিল সেটা ছেড়ে যেতে পারেনি। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। কিছু সত্তা আছে যারা আমাদের মতোই এই পৃথিবীতে ছিল, এখনও আছে। তাদের জগতে আমাদের হস্তক্ষেপ করার আগে একটু ভাবা দরকার। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।
আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হবার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হবার পথ নেই, কারণ ভয়ে যতক্ষণ আছে অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে অপরিচিত পুরনো কটেজে একা থাকবেন না। আর কোনো পুরনো রাস্তায় রাতে যদি কেউ চিঠি চায়, দেওয়ার আগে একবার ভাবুন, চিঠির প্রাপক কি এখনো বেঁচে আছে? শুভরাত্রি।